হ্যালো, ওয়েলকাম টু টিডি ফিজিক্স ক্লাসেস। আজকে আমরা নতুন এনসিইআরটি হাইলাইটার সেশন একটা নিয়ে এসেছি, যেটা হচ্ছে ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশনের। এই চ্যাপ্টারটি অত্যন্ত ইম্পর্টেন্ট। তো চলো আজকে দেখে নিই, তোমাদের যাদের এনসিইআরটি থেকে পড়তে অসুবিধা হয় বা এনসিইআরটি কোথা থেকে পড়বো, কতটা পড়বো, সেটা নিয়ে কনফিউশন থাকে, তারা কিন্তু আজকের এই পুরো সেশনটা একদম স্কিপ না করে পুরোপুরি দেখো। তো চলো লেট স্টার্ট। আজকে আমরা ফার্স্টে যেটা ডিসকাস করবো যে কীভাবে এনসিইআরটি স্টাডি করবে ফিজিক্সের জন্য, নিটের জন্য স্পেশালি। কখনো এনসিইআরটি লাইন বাই লাইন রিড করবে না, এটা কিন্তু তোমার কাছে টাইমের একটা ওয়েস্ট। এনসিইআরটি সবার শেষে পড়বে, যে কোনো চ্যাপ্টার, ধরো ডুয়াল নেচার তুমি স্যারের কাছে পড়েছো, বই পড়েছো, তারপরে এসে এনসিইআরটি স্টাডি করো। ডোন্ট রিড লাইন বাই লাইন, লাইন বাই লাইন কখনোই পড়বে না। রিড, আইডেন্টিফাই হাইলাইটেড জোন, হাইলাইটেড জোন আইডেন্টিফাই করো যেখান থেকে কোশ্চেন ফ্রেম হতে পারে। এই হাইলাইটেড জোনটাই আমার কাজ, তোমাদের বলে দেওয়া যে এই জায়গা থেকে পড়ো। আমি দেখবে যে পয়েন্টগুলো হাইলাইট করি সেটা টোটাল মানে তোমার চ্যাপ্টারে কিন্তু 1/10 পোর্শনও হয় না, তার থেকেও কম, সামান্য পোর্শনকে আমি হাইলাইট করে দিই। কারণ সমস্ত লাইনের মানে বোঝারও দরকার নেই, ওগুলো মানে অপ্রয়োজনীয় জিনিস। এছাড়াও এনসিইআরটিতে রিপিটেড কথাবার্তা থাকে, একই কথা বারবার বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে থাকে, তার মধ্যে আমাদের সারমর্মটা নিতে হবে। তাহলে আমাদের হাইলাইটের জোন আমরা করে দেবো, এবং তোমাদের কাজ হচ্ছে হাইলাইটের জোনগুলোকে ভালো করে দেখা, এখান থেকে নোট বানানো, এবং অবশ্যই সামারি এবং পয়েন্টস টু পন্ডার যে সেকশনটা রয়েছে, সামারি এবং পয়েন্টস টু পন্ডার, এই দুটো সেকশনে কিন্তু জোর দাও। এই দুটো সেকশন অবশ্যই পড়তে হবে। তো চলো আমরা দেখে নিই হাইলাইটের সেকশন কী রয়েছে। তো তার আগে তোমরা অবশ্যই এনসিইআরটির বই নিয়ে বসো। তারা ফার্স্টে দেখো ইন্ট্রোডাকশানে, এখানে আমাদের ফার্স্টেই আমি যেখানে হাইলাইট করেছি, জে থমসন ওয়াজ দ্য ফার্স্ট টু ডিটারমাইন এক্সপেরিমেন্টালি দ্য স্পিড অ্যান্ড দ্য স্পেসিফিক চার্জ অফ ক্যাথোড রে। ক্যাথোড মানে ইলেকট্রনস। তাহলে আমার জে থমসন প্রথম ডিটারমাইন করেছিল এক্সপেরিমেন্টালি, কি ডিটারমাইন করেছিল? স্পিড অফ ক্যাথোড রে অ্যান্ড স্পেসিফিক চার্জ, দ্যাট ইজ চার্জ পার ইউনিট মাস, আধান আর ভরের যে অনুপাত সেটা ডিটারমাইন করেছিল। এটা একটা পয়েন্ট হতে পারে। নেক্সট হচ্ছে ই বাই এম, ইলেকট্রনের ক্ষেত্রে কত? ই বাই এম হচ্ছে 1.76 ইন্টু 10⁻11 কুলম পার কেজি, এটা একটা ইনফরমেশন হিসেবে নিতে পারো। এবং এই যে ই বাই এম রেশিও, এটা কিন্তু দেখা গেছে যে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য নেচার অফ দ্য মেটেরিয়াল অর মেটাল, তুমি ক্যাথোডে কি মেটাল ইউজ করেছো তার উপর কিন্তু ডিপেন্ড করছে না, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য নেচার অফ দ্য মেটেরিয়াল। তারপরে আমরা পরের দিকে চলে যাব। দেখো হলুদ হাইলাইটের সেকশনটাগুলো দেখো ভালো করে। জে থমসন ইন 1987 নেম দিস পার্টিকলস আর ইলেকট্রন। তাহলে ক্যাথোড রে যেগুলো ছিল তারই আরেকটা নাম কিন্তু জে থমসন ইলেকট্রন দিয়েছিল। ব্যাস এইটুকুনি মনে রাখবো। তারপরে আমাদের একটা ইম্পর্টেন্ট জোন চলে আসছে, সেটা হচ্ছে যে মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। তোমাদের বলতে পারে অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট কে করেছিল, বা মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট থেকে কি পাওয়া যায়, কেন সেটা করা হয়েছিল ফর প্রিসাইজ মেজারমেন্ট অফ চার্জ অন অ্যান ইলেকট্রন। একটা ইলেকট্রনের যে চার্জ তার প্রিসাইজ মেজারমেন্টের জন্য কিন্তু মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট করা হয়েছিল, যেটা খুব ফেমাস একটা এক্সপেরিমেন্ট। এবং এই এক্সপেরিমেন্টের যে সব থেকে ইম্পর্টেন্ট আউটকাম ছিল যে ইলেকট্রিক চার্জ ইজ কোয়ান্টাইজড, অর্থাৎ চার্জের যে কোয়ান্টাইজেশন, যে কোনো একটা বডির মধ্যে চার্জের যে অ্যামাউন্ট, সেটা হচ্ছে ইলেকট্রনিক চার্জের ইন্টিগ্রাল মাল্টিপল হয়। এটা তোমরা প্রত্যেকে জানো, বাট এটা প্রথম এক্সপেরিমেন্টালি কনফার্ম হয়েছিল ফ্রম মিলিকানস অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। তো দ্যাট ইজ ওয়াই দিস পয়েন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে যাব ইলেকট্রন এমিশন, অর্থাৎ একটা মেটাল থেকে তুমি ইলেকট্রনকে বের করবে কি করে। একটা মেটাল রয়েছে, মেটাল সারফেসে তোমরা জানো প্রচুর ফ্রি ইলেকট্রন রয়েছে, সেখান থেকে তুমি ইলেকট্রনকে বাইরে বার করবে কি করে। দেখো মেটাল থেকে ইলেকট্রন বার করা তো সহজ না, মেটালে ফ্রি ইলেকট্রনসটা ঘুরে বেড়াচ্ছে ঠিকই, কিন্তু মেটাল থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যাবে, মেটাল আগে ছিল কি নিউট্রাল, মেটাল অ্যাজ এ হোল নিউট্রাল ছিল, ইলেকট্রন বেরিয়ে গেলে কি হবে, মেটাল পজিটিভলি চার্জড হয়ে যাবে, এবং ওই পজিটিভ চার্জগুলো ইলেকট্রন যে বেরোচ্ছে তাকে কিন্তু নিচের দিকে টেনে ধরবে আবার। ফলে বেরোতে গেলে কিন্তু তোমাকে এক্সট্রা এনার্জি দিতে হবে, এবং মেটাল থেকে ইলেকট্রন বার করার যে এক্সট্রা এনার্জি, এটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ক ফাংশন বা কার্য অপেক্ষক। এটা আমরা পরবর্তীকালে আসছি। তাহলে মেটালস হ্যাভ ফ্রি ইলেকট্রনস that are responsible for their conductivity. The free electrons cannot normally escape out of the metal surface. If an electron attempts to come out of the metal, একটা ইলেকট্রন যদি অ্যাটেম্প করে মেটাল থেকে বেরোনোর জন্য, the metal acquires a positive charge. সেই মেটালটা কি করে, পজিটিভ চার্জ অ্যাকোয়ার করে নেয়, কারণ ইলেকট্রন বেরিয়ে গেছে, মেটালের মধ্যে কিন্তু ইলেকট্রনের শর্টেজ হয়ে গেছে, এবং মেটাল কিন্তু পজিটিভলি চার্জ হয়ে গেছে। তো সেই পজিটিভলি চার্জ মেটাল কি করবে, সে কিন্তু ইলেকট্রনকে আবার পুল করবে, আবার টেনে ধরবে। তাহলে এখান থেকে কিন্তু অ্যাসারশন রিজন একটা কোশ্চেন ফ্রেম করতে পারে। আমি সম্ভাব্য এক্সামিনার্স মাইন্ডসেট থেকে কিন্তু এই চ্যাপ্টারগুলোকে আমি হাইলাইটেড সেকশনটা তোমাদের পড়াচ্ছি। আমার এনসিইআরটি পড়ানো কিন্তু একটু ডিফারেন্ট। আমি এনসিইআরটি পড়াচ্ছি এভাবেই, যেটা এক্সামিনার মাইন্ডসেট থেকে, যে এক্সামিনার কোন কোন জায়গায়, এক্সামিনারকে যদি এনসিইআরটি বইটা দিয়ে দেওয়া হয়, সে কোন কোন জায়গা থেকে কোশ্চেন ফ্রেম করতে পারে, কারণ সে এমন জায়গা থেকে কোশ্চেন ফ্রেম করবে যেখানে ইম্পর্টেন্ট ইনফরমেশান আছে, তাই না?
তাহলে সেই জায়গাগুলো কিন্তু বোঝো, এখান থেকে কিন্তু একটা অ্যাসোসিয়েশন ফর্ম হতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা পয়েন্টে চলে আসবো। মিনিমাম এনার্জি রিকোয়ার্ড বাই অ্যান ইলেকট্রন টু এসকেপ ফ্রম দ্য মেটাল সার্ফেস ইজ কল্ড ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল। একটা মেটালের কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন কার প্রপার্টি? ওয়ার্ক ফাংশন ইজ দ্য প্রপার্টি অফ মেটাল। ওয়ার্ক ফাংশন কিন্তু মেটালের প্রপার্টি। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশান। এটাকে কী দিয়ে ডিনোট করা হয়? ফাই দিয়ে। ফাই নটের সাথে আমরা পরবর্তীকালে দেখব ফটো ইলেকট্রিক এফেক্টে একটা আমাদের কনসেপ্ট আসবে, সেটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, থ্রেশহোল্ড ওয়েভলেংথ, সূচনা কম্পাঙ্ক, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। তার সম্পর্ক কি? তার সম্পর্ক আমি আগে থেকে লিখে দিয়েছি এখানে। ফাই নট এটা আমরা পাবো হচ্ছে এইচ নিউ নট বা এইচ সি বাই ল্যামডা নট, যেখানে এইচ হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। এরপর আমরা চলে যাব পয়েন্ট, দেখো ইলেকট্রন ভোল্ট, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান। হোয়াট ইজ ইলেকট্রন ভোল্ট? Electron volt is the energy gained by an electron when it has been accelerated by a potential difference of 1 volt. একটা ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে চালনা করেছো, 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে চালনা করেছো, তাহলে সে যে এনার্জি গেইন করবে দ্যাট ইজ 1 ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্টের সঙ্গে জুলের কি রিলেশন? 1 EV ইকুয়াল 1.602 ইন্টু 10⁻⁻19 জুল। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট ইনফরমেশান, ওয়ার্ক ফাংশন কার উপর ডিপেন্ড করে? ওয়ার্ক ফাংশন প্রপার্টিজ অফ মেটালের প্রপার্টি এবং নেচার অফ দ্য সারফেসের নেচার এবং মেটালের প্রপার্টি তার উপর ডিপেন্ড করে। তোমাদের কিন্তু এরকমভাবে এখান থেকে যে কোশ্চেন ফ্রেম হতে পারে, ওয়ার্ক ফাংশন ডিপেন্ডস অন, 4টে অপশান দিয়ে দিল। ঠিক আছে, এইখান থেকে ভালো কোশ্চেন ফ্রেম হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে দেখো কিছু ইনফরমেশান, দেখো আমরা অনেক সময় যেটা বলি যে এনসিআরটি থেকে এমন কিছু ইনফরমেশান আছে যেটা আমরা হয়তো বই পড়ছি, বাট সেই ইনফরমেশানগুলো কিন্তু আমাদের মনে নেই, অথচ সেই ইনফরমেশানগুলো থেকে কিন্তু এনসিআরটি কী করবে, নিট কী করবে, ওখান থেকে এনটিএ ওখান থেকে কোশ্চেন তুলে দেবে ইনফরমেশনের ওপর। কারণ এরকম 2-3টে ইনফরমেশন রিলেটেড কোশ্চেন কিন্তু নিটে প্রত্যেক বছর থাকে, যেটা তুমি যদি এনসিআরটি না পড়ো ওটা কিন্তু পারবে না। যেমন এখানে একটা দেখো ইনফরমেশনের জায়গা, এটা কিন্তু একটা ইনফো বেসড কোশ্চেন, সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন অফ প্লাটিনাম ইজ দ্য হাইয়েস্ট। প্লাটিনামের কার্য অপেক্ষক হাইয়েস্ট, সেটা কত? 5.65 ইলেকট্রন ভোল্ট, অ্যান্ড ইট ইজ দ্য লোয়েস্ট। কার ক্ষেত্রে লোয়েস্ট? সর্বনিম্ন হচ্ছে সিজিয়ামের ক্ষেত্রে। যেগুলো অ্যালকালি মেটাল হবে, ক্ষার ধাতু হবে, তাদের ক্ষেত্রে ন্যাচারালি তাদের কী হবে, আউটার মোস্ট ইলেকট্রনগুলোকে তারা সহজে বের করে দিতে পারে, ফলে সেখান নর্মালি তারা ইলেকট্রনকে বের করে দিতে চায়। ফলে একটা ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল থেকে ইলেকট্রন বের করে নেওয়া কিন্তু অত কঠিন কাজ নয়, ফলে তারা কিন্তু নর্মালি তাদের ওয়ার্ক ফাংশনের ভ্যালু লোই হবে, কম হবে। ঠিক আছে, চলো এখানে আর কিছু নেই, এবারে চলে যাও। এখানে এই জায়গাটা টেবুলেশন রয়েছে, তোমরা এখানে কম্পারেটিভ স্টাডিতে একটু জাস্ট দেখে নিতে পারো। তোমাকে হয়তো ক্রমান্বয়ে সাজাও বলে কিছু একটা দিতে পারে, যে কার ওয়ার্ক ফাংশন বেশি কম বলে অন্তত ক্রমান্বয়ে সাজানোর ক্ষেত্রে কিছু দিতে পারে। আচ্ছা, এরপরে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট পরের জায়গাটা চলে আসছে, সেটা হচ্ছে একটা মেটাল থেকে ইলেকট্রন তো বার করবো, বুঝলাম। ইলেকট্রন বার করার জন্য এনার্জি তো আমার লাগে হচ্ছে ওয়ার্ক ফাংশন, সেটা তো বুঝলাম, বাট আমি ইলেকট্রনকে বার করবো কী করে? হোয়াট আর দ্য ডিফারেন্ট প্রসেস? ইলেকট্রন বার করার প্রসেসগুলো কি? একটা মেটাল সারফেস থেকে ইলেকট্রন বার করার জন্য 3 ধরনের প্রসেস নর্মালি আমাদের রয়েছে, এনসিআরটিতে যেটা দেওয়া আছে। আরও ফার্দার প্রসেস আছে, বাট সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। যে পদ্ধতিতে একটা মেটাল সারফেস থেকে আমি ইলেকট্রনকে বার করে নিতে পারি, তার মধ্যে যেটা প্রথমেই আমাদের আসছে সেটা হচ্ছে থার্মোয়ানিক এমিশন, যেখানে কী করা হয়, মেটাল সারফেসকে হিট করা হয়। হিট করলে সেখান থেকে এনার্জি নিয়ে ইলেকট্রনকে যদি তুমি ওয়ার্ক ফাংশনে সমান পরিমাণ এনার্জি দিয়ে দিতে পারো বা তার থেকে বেশি, তাহলে সে কিন্তু মেটাল সারফেস থেকে বেরিয়ে যাবে। তাহলে আমরা হিট করে সেই এনার্জিটা দিতে পারি। তাহলে তোমাকে এখান থেকে কী ইনফরমেশন মনে রাখতে হবে? থার্মোয়ানিক এমিশনের যে প্রসেস, সেখানে কি ইউজ করা হয়? হিট এনার্জি ইউজ করা হয়, ব্যাস এইটুকুনি মনে রাখো, আর কিছু দরকার নেই। নেক্সট হচ্ছে ফিল্ড এমিশন মানে মেটালকে তুমি একটা একটা স্ট্রং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলে কী হবে, ইলেকট্রনগুলো তোমরা জানো ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে চলে আসে। তাহলে ইলেকট্রনগুলো ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে এসে জমা হবে, এবং সেটা যদি যথেষ্ট স্ট্রং ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে কিন্তু সেই ইলেকট্রনগুলো সেই মেটাল সারফেস থেকে এসকেপও করতে পারে, যাকে আমরা বলি ফিল্ড এমিশন। তাহলে ফিল্ড এমিশনের জন্য কোনটা আমরা ইউজ করি? ভেরি স্ট্রং ইলেকট্রিক ফিল্ড, এবং তার অফ দি অর্ডার অফ কত অর্ডারের? মোটামুটি 10⁸ ভোল্ট পার মিটার, এই অর্ডারের একটা ইলেকট্রিক ফিল্ড কিন্তু সেখানে আমরা অ্যাপ্লাই করি। ঠিক আছে, নেক্সট যেটা আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট সব থেকে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ফটো ইলেকট্রিক এমিশন। অর্থাৎ মেটাল সারফেসের মধ্যে তুমি সুইটেবল ফ্রিকোয়েন্সির আলো ফেলবে, একটা নির্দিষ্ট কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি সেইটা বা তার থেকে বেশি কম্পাঙ্কের আলো ফেলবে, তাহলে কিন্তু সেই মেটাল সারফেস থেকে ইলেকট্রন বেরোতে পারে। সেটাকে আমরা বলি আলোক তড়িৎক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট, যেটা আমাদের এখানে কিন্তু ইম্পর্টেন্ট একটা ডিসকাশন, এবং পুরো ডিসকাশনটাই ফটো ইলেকট্রিক এফেক্টের উপর রয়েছে। তাহলে আমরা শুধুমাত্র ফটো ইলেকট্রিক এফেক্ট পড়ছি, বাট তোমাকে কিন্তু মনে রাখতে হবে ইলেকট্রন মেটাল সারফেস থেকে বার করার আরও অনেক পদ্ধতি রয়েছে, যার মধ্যে থার্মোনিক এমিশনও রয়েছে, যার মধ্যে ফিল্ড এমিশনও রয়েছে, শুধুমাত্র ফটো ইলেকট্রিক এমিশন কিন্তু নয়। ঠিক আছে, তাহলে এর ওপর কিন্তু তোমাকে কিছু কোশ্চেন ইনফরমেটিভ দিতে পারে। দেন চলে আসো ফটো ইলেকট্রিক এফেক্টের ফার্স্ট এমিশন দ্যাট ওয়াজ ডিসকভার্ড, কে ডিসকভার করেছিল? হেনরিক
হেনরি হার্জ ডিসকভার করেছিল, ব্যাস এখানে ছেড়ে দাও, আর কোনো ইনফরমেশন দরকার নেই। মিডলার সারফেসের উপর আলো পড়বে, সুইটেবল ফ্রিকোয়েন্সি, সেখান থেকে ইলেকট্রন বেরোবে, আলো থেকে ইলেকট্রন, ফোটন পড়ছে, ইলেকট্রন বেরোচ্ছে, এইটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ফোটন পড়ছে, ইলেকট্রন বেরোচ্ছে। আর এক্সরেতে উল্টো জিনিস হয়, এক্সরেতে উল্টো জিনিস হয়, সেখানে ইলেকট্রন থেকে ফোটন তৈরি হয়। তাহলে এক্সরে এমিশন আর ফটো ইলেকট্রিক এমিশন এটা কিন্তু দুটো অপোজিট প্রসেস, এটাও মনে রাখবে ইনফরমেশন হিসাবে। আচ্ছা, এরপরে হচ্ছে হলওয়াক অ্যান্ড লেনার্ড অবজারভেশন, সেটা একটা ইম্পর্টেন্ট অবজারভেশন ছিল, তার উপর বেস করে কিছু স্টাডিজ আমরা করব এরপরে। আচ্ছা, এক্সপেরিমেন্টাল স্টাডি অফ ফটো ইলেকট্রিক এফেক্ট, এই জায়গাটা পড়তে হবে যে তাদের যে এক্সপেরিমেন্ট ছিল, হলওয়াক লেনার্ড এক্সপেরিমেন্ট, সেইটা কী জিনিস ছিল। সেখানে কী করা হয়েছিল, একটা ভ্যাকুয়াম চেম্বার নেওয়া হয়েছিল। ছোটো করে বলে দিই এক্সপেরিমেন্টটা, কারণ এই এক্সপেরিমেন্ট না পড়ে তুমি কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট বুঝতে পারবে না। ফটো ইলেকট্রিক এফেক্ট বুঝতে গেলে তোমায় কিন্তু এই এক্সপেরিমেন্টটা পড়তেই হবে। ভালো করে জিনিসটা খেয়াল করো, কী করেছিল, তারা একটা ইভ্যাকুয়েটেড চেম্বার করেছিল, তার মধ্যে সমস্ত গ্যাস বার করে নিয়েছিল, এবং তার মধ্যে তার দুটো এন্ডে, একটা এন্ডে ক্যাথোড, একটা এন্ডে অ্যানোড। ক্যাথোডে কী করা হয়েছিল, ফটোসেন্সিটিভ মেটাল রাখা হয়েছিল। ক্যাথোডে সেই ফটোসেন্সিটিভ মেটাল রাখা হয়েছিল যার মধ্যে আলো ফেলা হয়েছিল। এখানে দেখো আলো ফেলা হচ্ছে সোর্স থেকে, সেই আলোটা এসে কোথায় পড়ছে, ক্যাথোডের ওপর এসে আলোটা পড়ছে, ক্যাথোডের ওপর আলোটা এসে পড়ছে, এবং সেইখান থেকে ক্যাথোড থেকে কিন্তু ইলেকট্রনস বেরোচ্ছে। এবার ইলেকট্রনগুলো বেরিয়ে যাবে কোথায়, ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে। ইলেকট্রনগুলো আস্তে আস্তে অ্যানোডের দিকে চলে যাচ্ছে, এবং অ্যানোডে আমি যদি পজিটিভ পোটেনশিয়াল দিয়ে দিই, ক্যাথোড রেসপেক্টে অ্যানোডকে আমরা নর্মালি পজিটিভ পোটেনশিয়ালে দেবো, এটা হচ্ছে বায়াসিং পোটেনশিয়াল, ভোল্টেজ অফ অ্যানোড উইথ রেসপেক্ট টু ক্যাথোড, এইটা দিতে হয় আমাদের এইখানে। সেই পোটেনশিয়াল যদি আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু সেইখান থেকে যে ইলেকট্রনগুলো বেরোবে, সেই ইলেকট্রনগুলো কিন্তু আস্তে আস্তে অ্যানোডের দিকে চলে যাবে, আস্তে আস্তে চ্যানেলাইজ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট স্টাডি। এখানে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমি পয়েন্ট হাইলাইট করেছি, যেটা এতটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে লাইট যে পড়ছে, লাইটের ইন্টেন্সিটি বা ফোটনের ইন্টেন্সিটি কী করে মেজার করা হয়। কোয়ান্টাম মেকানিক্সে ফোটনের ইন্টেন্সিটি যেটা মেজার করি, সেটা হচ্ছে নাম্বার অফ ফোটনস, কত ফোটন সেই আলোটার মধ্যে রয়েছে, সেটা দিয়ে কিন্তু তার ইন্টেন্সিটি মেজার করা হয়। তাহলে ইন্টেন্সিটি কিন্তু প্রপোর্শনাল টু নাম্বার অফ ফোটন, ইন্টেন্সিটি আই ইকুয়াল টু NH নিউ, যেখানে N হচ্ছে নাম্বার অফ ফোটন পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইমে যে তোমার ফোটন এসে পড়বে, সেটা যদি N হয়, তাহলে সেই লাইটের ইন্টেন্সিটি হবে NH নিউ, যেখানে ইউ হচ্ছে লাইটের ফ্রিকোয়েন্সি। ইন্টেন্সিটি অফ ফোটন, এই যে লাইটটা এসে পড়ছে, সেই লাইটের যে ইন্টেন্সিটি বা ফোটনের ইন্টেন্সিটি, সেটা ডিপেন্ড করছে কার কার উপর, দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্টর ডিপেন্ড করছে। একটা হচ্ছে ক্যাথোড এবং সোর্স, যে সোর্স থেকে তুমি লাইটটা ফেলছিলে আর ক্যাথোড, তাদের দূরত্ব, সেই দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, প্রপোর্শনাল টু 1/d²। তার দূরত্ব তুমি যদি দ্বিগুণ করে দাও, সোর্স যদি দ্বিগুণ দূরত্ব সরিয়ে দাও, ইন্টেন্সিটি কিন্তু 4 ভাগ হয়ে যাবে। সোর্স যদি অর্ধেক দূরত্বে নিয়ে আসো, ইন্টেন্সিটি 4 টাইমস হয়ে যাবে। আমরা পরে দেখবো সেই ইন্টেন্সিটি যদি 4 টাইমস হয়ে যায়, তাহলে কিন্তু ফটো ইলেকট্রিক স্যাচুরেশন কারেন্ট সেটাও 4 টাইমস হয়ে যাবে। এত কনসেপচুয়াল পয়েন্ট এটা। ইন্টেন্সিটি যদি 4 টাইমস হয়ে যায়, স্যাচুরেশন কারেন্টও 4 টাইমস হয়ে যাবে। ঠিক আছে, ইন্টেন্সিটি আর কার উপর ডিপেন্ড করে, বাল্বের পাওয়ারের উপরে। অর্থাৎ তুমি যে সোর্সটা ইউজ করছো, যে বাল্বটা ইউজ করছো, তার পাওয়ার সেটা কত ওয়াটের, তার উপর কিন্তু ডিপেন্ড করে। তুমি যদি 50 ওয়াটের বাল্ব ইউজ করো, তার যা ইন্টেন্সিটি হবে, তুমি যদি 100 ওয়াট ইউজ করো, তার থেকে ইন্টেন্সিটি ডবল হয়ে যাবে। তাহলে এটা মনে রাখবো আমরা। তাহলে ফটো ইলেকট্রিক কারেন্ট ক্যান বি ইনক্রিজড অর ডিক্রিজ বাই ভ্যারিং পোটেনশিয়াল অফ কালেক্টর প্লেট অ্যানোড উইথ রেসপেক্ট টু এমিটার প্লেট ক্যাথোড। এখানে আর কিছু দরকার নেই, এখানে এই গ্রাফটা ইম্পর্টেন্ট। ফটো ইলেকট্রিক কারেন্টের সাথে লাইটের ইন্টেন্সিটির ডিরেক্ট রিলেশন। ইন্টেন্সিটি যত বাড়াবো, ফটো ইলেকট্রিক কারেন্ট বাড়বে। এই গ্রাফটা কিন্তু তোমাদের দিতে পারে, অত্যন্ত ইম্পর্টেন্ট গ্রাফ। ঠিক আছে, এরকম সিম্পল তোমরা NCERT সমস্ত গ্রাফ সেইগুলোকে কিন্তু মনে রাখবে। এখানে একটা পয়েন্ট হাইলাইট করে দিয়েছি, দেখো যে নাম্বার অফ ফটো ইলেকট্রনস emitted per second is directly proportional to the intensity of incident radiation. তাহলে ইনসিডেন্ট রেডিয়েশনের যে ইন্টেন্সিটি, সেটা কার সাথে প্রপোর্শনাল, নাম্বার অফ ফটো ইলেকট্রন। ঠিক আছে, নাম্বার অফ ফটো ইলেকট্রনস এমিটেড পার সেকেন্ড, মানে সেটা হচ্ছে স্যাচুরেশন কারেন্ট বা সেটা হচ্ছে কারেন্ট। আচ্ছা, এফেক্ট অফ পোটেনশিয়াল অ্যাট অন ফটো ইলেকট্রিক কারেন্ট, পোটেনশিয়ালের এফেক্ট কী হবে। আচ্ছা, এই পোটেনশিয়ালের এফেক্ট আমরা অলরেডি ডিসকাস করেছি, যে তুমি অ্যানোডে পজিটিভ পোটেনশিয়াল দেবে, ইলেকট্রনসগুলো বেরোচ্ছে, বেরিয়ে গিয়ে কিন্তু সেগুলো ক্যাথোডে থেকে বেরিয়ে অ্যানোড দিকে চলে যাবে। এবং একসময় কী হবে, যত কটা ইলেকট্রন ক্যাথোড থেকে বেরোচ্ছিল, সব কটা ইলেকট্রনই অ্যানোডে পৌঁছে যাবে। এবং তখন কিন্তু তুমি ওই ভোল্টেজ, অ্যানোড ভোল্টেজ বাড়িয়ে আর ফার্দার কারেন্টটাকে বাড়াতে পারবে না, বিকজ যতগুলো ইলেকট্রন ক্যাথোড থেকে বেরোচ্ছিল, সব কটা ইলেকট্রনই কিন্তু অ্যানোডে পৌঁছে যাবে, সব কটা ইলেকট্রন অ্যানোডে পৌঁছে যাবে। তখন কিন্তু কারেন্টটা স্যাচুরেট করে যাবে। আমরা সেই গ্রাফগুলোতে আসবো, সেগুলোকে আমরা স্টাডি করব ভালো করে। আচ্ছা, এইখানে আমাদের আরেকটা যেটা আসবে, সেটা হচ্ছে আমরা যদি উল্টো করে দিই, ক্যাথোডে যদি পজিটিভ পোটেনশিয়াল দিয়ে দিই, অ্যানোডে যদি নেগেটিভ পোটেনশিয়াল দিই, তাহলে
অ্যানোডে পজিটিভ হওয়া উচিত, ইলেকট্রনগুলো বেরোবে পজিটিভ দ্বারা অ্যাট্রাক্টেড হবে, কিন্তু অ্যানোডে যদি নেগেটিভ পোটেনশিয়াল দিয়ে দিই ইলেকট্রনগুলো কিন্তু এখন আস্তে আস্তে ওই দিকে আর যাবে না, বিকজ ওখান থেকে তারা একটা রিপালশন ফিল করবে। তাহলে অ্যানোডের রেসপেক্টে ক্যাথোডে যে পজিটিভ পোটেনশিয়াল দিলে, বা উল্টো যদি কথা বলি ক্যাথোডের রেসপেক্টে অ্যানোডে যে মিনিমাম নেগেটিভ পোটেনশিয়াল দিলে ফটো ইলেকট্রিক এফেক্ট পুরোপুরি বন্ধ হয়ে যাবে, কারেন্ট একদম জিরো হয়ে যাবে, তাকেই আমরা বলবো হচ্ছে তোমার স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব। তাহলে ফর এ পার্টিকুলার ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট রেডিয়েশন দ্য মিনিমাম নেগেটিভ potential V0 given to the plate A, anode, plate A মানে অ্যানোড, for which the photoelectric effect stops, যার জন্য ফটোইলেকট্রিক এফেক্ট বন্ধ হয়ে যায় পুরোপুরি, তাকে কিন্তু বলে স্টপিং পোটেনশিয়াল। তাহলে দেখো কারেন্টের ভেরিয়েশন দেখো, এই যে কারেন্টের এখান থেকে স্টপিং পোটেনশিয়াল, এইখান থেকে কারেন্টটা ধীরে ধীরে উঠছে এবং আস্তে আস্তে স্যাচুরেট করে যাচ্ছে। তাহলে তুমি ব্যাকে নিয়ে যাও, এতক্ষণ অবধি কী ছিল, অ্যানোডের ভোল্টেজ পজিটিভ ছিল, এখানে অ্যানোডের ভোল্টেজ নেগেটিভ হয়ে গেল, তাহলে নেগেটিভ ভোল্টেজ বাড়াচ্ছ, দেখো স্যাচুরেশন কারেন্ট আস্তে আস্তে কমে গিয়ে জিরো চলে আসছে, এখান থেকে কী কী জিনিস দিতে পারে, এখান থেকে যেটা দিতে পারে যে এই যে স্টপিং পোটেনশিয়াল, সেটা কার উপর ডিপেন্ড করে, স্টপিং পোটেনশিয়ালের ভ্যালু কিন্তু লাইটের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, স্টপিং পোটেনশিয়াল ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, স্টপিং পোটেনশিয়াল ইন্টেন্সিটি ডিপেন্ডেন্ট নয়, লাইটের ইন্টেন্সিটি ডিপেন্ডেন্ট নয়, বরঞ্চ ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। স্টপিং পোটেনশিয়ালের সঙ্গে ফটো ইলেকট্রনের ম্যাক্সিমাম ভেলোসিটির একটা সুন্দর রিলেশন আছে, যেটা আমরা পরে আবার পড়বো, এখানে একবার বলে রাখলাম এই প্রসঙ্গে, সেটা হচ্ছে EV0 = ½ mv max স্কোয়ার। এই যে ইলেকট্রনগুলো বেরোবে তার যে ম্যাক্সিমাম ভেলোসিটি হবে সেটা হচ্ছে ½ mv max স্কোয়ার, সেটা EV0 এর সাথে সমান হবে। এই গ্রাফগুলো ভালো করে পড়বে, এখানে কি গ্রাফ আছে, ফটো কারেন্ট, আর এদিকে আছে আমার ভোল্টেজ অফ অ্যানোড উইথ রেসপেক্ট টু ক্যাথোড, VAC দেওয়া আছে। তাহলে ভোল্টেজ আর কারেন্টের প্লটিং আছে, তাহলে কারেন্ট আস্তে আস্তে কী হচ্ছে, বাড়তে তুমি যত ভোল্টেজ দিকে বাড়াচ্ছ ধীরে ধীরে স্যাচুরেট করে যাচ্ছে একটা পার্টিকুলার ইন্টেন্সিটি আবার বাড়াচ্ছ, তখন দেখা যাচ্ছে স্যাচুরেশন কারেন্ট বাড়ছে, কারণ ইন্টেন্সিটি বাড়লে নাম্বার অফ ফোটনস বাড়বে, বাড়লে স্যাচুরেশন কারেন্টও বাড়বে। এগুলো সব অবজারভেশন, লেনার্ড হলওয়াকের যে এক্সপেরিমেন্ট তার অবজারভেশন, এটা পরে এক্সপেরিমেন্টালি প্রুফ করা হয়েছিল বাই আইনস্টাইনের যে প্রুফ সেখান থেকে আমরা দেখব। তাহলে ইন্টেন্সিটি বাড়ালে আমার কী হবে, স্যাচুরেশন কারেন্ট বাড়বে, স্যাচুরেশন কারেন্ট ইন্টেন্সিটি ডিপেন্ডেন্ট, কিন্তু স্টপিং পোটেনশিয়াল কিন্তু ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করছে না। দেখো যে কোনো ইন্টেন্সিটিতে I1 I2 I3 সব ইন্টেন্সিটিতেই স্টপিং পোটেনশিয়াল এই জায়গাতে এসে ঠেকছে, সব ইন্টেন্সিটিতে স্টপিং পোটেনশিয়াল সেম, আমরা স্টপিং পোটেনশিয়াল ইন্টেন্সিটি ডিপেন্ডেন্ট নয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, Kmax = EV0, এটা আমরা অলরেডি পড়ে দিয়েছি, স্টপিং পোটেনশিয়াল ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি, এটা দেখানো হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা গ্রাফ আছে, তুমি যদি একটা পার্টিকুলার ইন্টেন্সিটিতে I = কনস্ট্যান্ট করে দাও, একটা পার্টিকুলার ইন্টেন্সিটিতে তুমি কি করছো, এবার কারেন্টের সাথে ভোল্টেজ প্লট করছো, ভোল্টেজ অফ অ্যানোড উইথ রেসপেক্ট টু ক্যাথোড, কিন্তু ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে। ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি কী করে করবে, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি কালার চেঞ্জ করতে হবে। বাল্ব যেটা ইউজ করছিলে, বাল্বের কালার হলুদ, হলুদের পরে লাল, লালের পরে নীল, নীলের পরে বেগুনি, যা ইচ্ছা তুমি করে দাও। লাইটের ফ্রিকোয়েন্সি মানেই কালার, ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ মানেই কালার, মাথার মধ্যে এইটুকুনি ঢুকিয়ে রাখো পুরো। অনেকে দেখা যাচ্ছে এই বেসিক জিনিসগুলো কিন্তু তোমরা অনেকে ভুল করো, তোমরা কী করে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে আর বলতে পারছো না। ফ্রিকোয়েন্সি চেঞ্জ, ওয়েভলেন্থ চেঞ্জ, এগুলো কালারের সঙ্গে রিলেটেড, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে ফ্রিকোয়েন্সি আমি যদি বাড়াই, তাহলে দেখো স্টপিং পোটেনশিয়াল কিন্তু আস্তে আস্তে দূরে চলে যাবে, কারণ ফ্রিকোয়েন্সি যত বাড়াচ্ছ Kmax বাড়ছে, Kmax যত বাড়ছে তাকে থামাতে তত বেশি নেগেটিভ বিভব দিতে হবে, এবং তার জন্য কী হবে, স্টপিং পোটেনশিয়াল তত দূরে চলে যাবে। তাহলে এইখানে তোমায় কিন্তু যখন গ্রাফ থেকে কোশ্চেন দেবে, তোমায় কিন্তু এখানে কম্পেয়ার করতে দেবে, কী করতে দেবে জানো, এই গ্রাফটা তুলে দেবে, দিয়ে তোমাকে কিন্তু এইটা কম্পেয়ার করতে দেবে। তুমি গ্রাফ পড়েছো, সব পড়েছো, কিন্তু কোন প্যারামিটারটা বাড়লে কমলে কোনগুলো চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমি যত বাদিকে যাচ্ছি আমার স্টপিং পোটেনশিয়াল আরও দূরে চলে যাচ্ছে, কিন্তু তার জন্য ফ্রিকোয়েন্সির ওপর কীভাবে এফেক্ট হচ্ছে, ফ্রিকোয়েন্সি আমি যত বাড়াচ্ছি তত স্টপিং পোটেনশিয়াল দূরে চলে যাচ্ছে। তাহলে μ3 > μ2 > μ1, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখো। তাহলে স্টপিং পোটেনশিয়াল কিন্তু ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। ওকে, এবার আমার স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সির একটা প্লটিং আছে, সেটা দেখা যায় এরকম স্ট্রেট লাইন হয়, সেটা আমরা পরে আসবো আবার। আচ্ছা, greater the frequency of incident light, greater is the maximum kinetic energy of the photoelectrons, consequently we need greater retarding potential to stop them completely। একদম আমি কিন্তু মেন পয়েন্টগুলোকে হাইলাইট করেছি। দেখো তুমি একটা পেজ দেখে নাও, আমার এই পেজে কিন্তু অল্প অল্প জায়গায় হাইলাইট করা, মাঝখানে কথাবার্তা পড়ার দরকার নেই, ইট ইজ ওয়েস্ট অফ টাইম।
আমার এই জিনিসটা ভালো করে খেয়াল করো, আমার এই ভিডিওটা খেয়াল করো, লেকচারটা খেয়াল করো, করে পয়েন্ট আউট করে নাও, দেখো তুমি এই পয়েন্টগুলো ঠিক সঠিকভাবে জানো কি না। যদি জানো লেখার দরকার নেই। এতও বলছি যে যদি অলরেডি তুমি জানো এই পয়েন্টগুলো ঠিকঠাক মাথার মধ্যে রয়েছে, যে একদম পাক্কা কনসেপ্টে, আর লেখার দরকার নেই। যদি মনে করো যে এই পয়েন্টগুলো জানো না, তাহলে তোমার যে শর্ট নোট আছে শর্ট নোটের মধ্যে লিখে দাও, শর্ট নোটের পিছনে লিখে নাও, তাহলে তোমার এনসিআরটি কভার হয়ে যাবে, আর জীবনে এনসিআরটি দ্বিতীয়বার খুলতে হবে না। ঠিক আছে? আচ্ছা, স্টপিং পোটেনশিয়াল ভ্যারিজ লিনিয়ারলি উইথ ফ্রিকোয়েন্সি অ্যান্ড অফ ইনসিডেন্ট রেডিয়েশন ফর এ গিভেন ফটো সেন্সিটিভ মেটেরিয়াল। আচ্ছা, এগুলো আর এখানে যা পয়েন্টগুলো বলেছি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ফটো ইলেকট্রন ভ্যারিজ লিনিয়ারলি উইথ ফ্রিকোয়েন্সি, কে ম্যাক্স ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, কাট অফ ফ্রিকোয়েন্সি কাকে বলে বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে দ্য মিনিমাম কাট অফ ফ্রিকোয়েন্সি নিউ নটকে আমরা বলি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? ফটোসেন্সিটিভ মেটেরিয়াল, সেলেনিয়াম খুব ফটোসেন্সিটিভ, জিঙ্ক কপারের থেকে সেলেনিয়াম কম্পারেটিভলি বেশি ফটোসেন্সিটিভ। আল্ট্রাভায়োলেট লাইট গিভস রাইজ টু ফটো ইলেকট্রিক এফেক্ট ইন কপার হোয়াইল গ্রিন অর রেড লাইট ক্যান নট। তোমার এরম জায়গা থেকে ওদের যদি কোশ্চেন করার হয়, সেই টিপিক্যাল কোশ্চেন, যে কোশ্চেনটা একদম চরম ইনফরমেটিভ, স্টুডেন্টরা ইউজুয়ালি ছেড়ে চলে যাবে, সেই ধরনের কোশ্চেন কিন্তু এইসব জায়গা থেকে দিয়ে দেবে। এনসিআরটি থেকেই দিল, কিন্তু স্টুডেন্টরা ইউজুয়ালি ওভারলুক করে যায়। আমি এইগুলো কিন্তু তুলে আনছি তোমাদের সামনে, সেই পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো থেকে সামনের দিনে কোশ্চেন আসতে পারে। বি ভেরি কেয়ারফুল। আচ্ছা, এইবার হচ্ছে ইফ ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট রেডিয়েশন এক্সিডস দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি দ্য ফটো ইলেকট্রিক এমিশন স্টার্টস ইনস্ট্যান্টেনিয়াসলি উইদাউট এনি অ্যাপারেন্ট টাইম ল্যাগ। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট হওয়া মানে কি, ওর মধ্যে ফোটন পড়ছে, ইলেকট্রন বেরোচ্ছে, এর মধ্যে কিন্তু সেরকম কোনো টাইম গ্যাপ নেই, যেটা পরে আমরা দেখবো ওয়েব থিওরির পরিপন্থী। এটার মধ্যে কোনো টাইম গ্যাপ নেই, একদম ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস। ফোটন পড়লো, ইলেকট্রন বেরোলো, একদম ঝাক্কাস, খুব তাড়াতাড়ি স্মুথ কাজ হয়। 10⁻⁻৯ সেকেন্ড বা তার লেস এই সময়ের মধ্যে কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট হয়ে যাচ্ছে। ফলে আমরা ধরে নিতে পারি পুরোপুরি আমার কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস। এবার এখানে দেখো ওই পুরো এক্সপেরিমেন্টের একটা সামারি দিয়ে দিয়েছে, তোমরা এটা পড়তে পারো, অলরেডি ডিসকাস করা আছে, সামারি পয়েন্টগুলো আমি হাইলাইট করে দিয়েছি। দেন আমি চলে যাব ফটো ইলেকট্রিক এফেক্ট অ্যান্ড ওয়েভ থিওরি অফ লাইট। এখানে খুব ইম্পর্টেন্ট, কারণ ওয়েভ থিওরির ফেলিওর, ওয়েভ থিওরি ব্যাখ্যা করতে পারেনি ফটো ইলেকট্রিক এফেক্টে। এই জন্য ফটো ইলেকট্রিক এফেক্ট দেখো 1870-80 সালের দিকে এটা অবজার্ভ করা হলো, পরবর্তী অনেক পরে 1900-এর পরে কিন্তু আইনস্টাইন এটাকে এক্সপ্লেন করে নোবেল প্রাইজ পেয়েছিলেন। অনেক দিন এটা এক্সপ্লেন করা যায়নি, বিকজ ওয়েভ থিওরি দিয়ে কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট এক্সপ্লেন করা যায়নি। এবার এর ডিটেলস তোমায় যদি পড়তে হয়, এখানে আমি যে পয়েন্ট হাইলাইট করে দিয়েছি, সেই হাইলাইটেড পয়েন্টগুলো পড়তে পারো ডিটেলিংয়ের জন্য, বিকজ এটা তোমার ক্ষেত্রে অ্যাসারশন রিজনে খুব হেল্পফুল হবে। কিন্তু ওয়েভ থিওরির ফেলিওর পয়েন্টগুলো কি, এখানে যে আমি 3টে পয়েন্ট হাইলাইট করেছি, তার সারমর্ম এখানে লিখে দিয়েছি, যে ওয়েভ থিওরি অনুযায়ী কাইনেটিক এনার্জি কে ম্যাক্স, সেটা কিন্তু শুড ডিপেন্ড অন ইন্টেন্সিটি ডিপেন্ডেন্ট হওয়া উচিত ছিল, আলোর প্রাবল্যের উপর ডিপেন্ডেন্ট হওয়া উচিত ছিল কে ম্যাক্স। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে কে ম্যাক্স অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, কিন্তু যেটা ওয়েভ থিওরি বলছিল এটা ইন্টেন্সিটি ডিপেন্ডেন্ট হবে, বাট দেখা গেছে ইন্টেন্সিটি ডিপেন্ডেন্ট বাস্তবে হয় না, ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে না, করে কার উপরে, ফ্রিকোয়েন্সির উপরে। তাহলে এটা একটা ফেলিওর। নেক্সট, সেটা হচ্ছে কনসেপ্ট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। কোনো সূচনা কম্পাঙ্কের অস্তিত্ব থাকাই উচিত নয় অ্যাকর্ডিং টু ওয়েভ থিওরি, কিন্তু সেটা কিন্তু সূচনা কম্পাঙ্ক ছিল, অর্থাৎ লাইটের ইন্টেন্সিটি যতই বেশি হোক না কেন, একটা মিনিমাম ফ্রিকোয়েন্সির তলায় তুমি যদি লাইট ফেলো, তাহলে কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট হবে না। অথচ উল্টোটা হবে, যে তোমার ইন্টেন্সিটি খুব কম, অসুবিধা নেই, কিন্তু তুমি লাইটটাকে যদি সঠিক ফ্রিকোয়েন্সি, যে মিনিমাম ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে, সেইটা বা তার উপরে ফেলতে পারো, তাহলে ইন্টেন্সিটি যতই কম হোক না কেন, লাইট কিন্তু ওখান থেকে ফটো ইলেকট্রিক এফেক্ট কিন্তু হবে। তাহলে ইন্টেন্সিটিকে কোয়ান্টাম মেকানিক্সে, ফটো ইলেকট্রিক এফেক্টে ইন্টেন্সিটিকে সবসময় তোমাকে মাথায় রাখবে, ইন্টেন্সিটি কোয়ান্টাম মেকানিক্সে সবসময় নাম্বার অফ ফোটনসের সাথে জড়িত। নাম্বার কথাটা মাথায় রাখবে, ইন্টেন্সিটি মানে নাম্বার অফ ফোটনস, তার সাথে জড়িত। আর ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, এগুলো কালার, এই কনসেপ্টগুলো বোঝো, এগুলো এক জিনিস না। ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি, এগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট আইডিয়া। তারপর হচ্ছে শুড নট বি ইনস্ট্যান্টেনিয়াস প্রসেস। দেখা যাচ্ছে এই যে ইলেকট্রন বেরোচ্ছে, আলো পড়ছে, ইলেকট্রন বেরোচ্ছে, এটা কিন্তু কার্যত কোনো সময়ের গ্যাপ এখানে নেই। অথচ ওয়েভ থিওরি অনুযায়ী লাইটটা এসে পড়বে, তোমরা জানো ওয়েভ থিওরি অনুযায়ী কী হবে, একটা ওয়েভ ফ্রন্ট আসবে সারফেসের ওপরে, ওখান থেকে ইলেকট্রনগুলো আলো শুষবে, তারপর তারা বেরোবে, এতে করে কিন্তু একটা যথেষ্ট টাইম গ্যাপ থাকা উচিত, যেটা কিন্তু বাস্তবে এই পর্যবেক্ষণে আমরা দেখতে পাইনি। তাই জন্য কিন্তু ওয়েভ থিওরি মডেল এখানে কিন্তু ফেলিওর করেছিল। এবং এইখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই পয়েন্ট 3টে আমরা কিন্তু ভালো করে জাস্ট ইনফরমেশন মনে রাখবো, যে তুমি ডিটেলসে পড়লে বাট তার সারমর্মটা লিখে দাও, ব্যাস যথেষ্ট, এইটুকুনির ওপর কিন্তু কোশ্চেন এসে যাবে। তারপর হচ্ছে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন। আইনস্টাইন কি বলেছিল, যে এই যে
থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির উপর লাইট এসে পড়ছে, এইচ নিউ তার এনার্জি, সেই এইচ নিউর এনার্জির একটা অংশ চলে যাচ্ছে ওয়ার্ক ফাংশন, তার বিরুদ্ধে সেখানে ওয়ার্ক ফাংশনে দিতে হচ্ছে, সেটা হচ্ছে এইচ নিউ জিরো। বাদ বাকিটা যদি পুরোটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয় তাহলে সেটা কেই ম্যাক্স হবে। তাহলে এইচ নিউ ইকুয়াল টু এইচ নিউ জিরো প্লাস কেই ম্যাক্স। কেই ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যেটা ইলেকট্রনে থাকতে পারে। সবকটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কেই ম্যাক্স হবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ ওয়ার্ক ফাংশন ছাড়াও আরও অনেক জায়গা আছে যেখানে এনার্জি কিন্তু ফ্রিকশনের কারণে লস হয়ে যেতে পারে। ফলে সবকটা ইলেকট্রন বিভিন্ন লেভেল থেকে যে তারা বেরোচ্ছে, তারপর তাদের সবার কিন্তু কেই সমান হবে না, তাদের সবার কেই সমান হবে না। এর জন্য ইলেকট্রনের কেই জিরো থেকে কেই ম্যাক্স অবধি হতে পারে। আমাদের এখানে একটা বিশাল বড় অনেকের মিসকনসেপশন আছে যে সবকটা ইলেকট্রনে যে বেরোচ্ছে তাদের সবারই বোধ হয় কাইনেটিক এনার্জি কেই ম্যাক্স, মানে এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো। সেটা কিন্তু কখনো হবে না, কারণ বিভিন্ন ইলেকট্রন বিভিন্ন লেভেল থেকে বেরোচ্ছে, ফলে তাদের যে কাইনেটিক এনার্জি তাদের ডিফারেন্স থাকবে। ঠিক আছে, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হচ্ছে এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো। এবার তুমি এখান দিয়ে কী করবে, তোমার এই ইকুয়েশনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ নিউমারিক্যালস যা দেবে এই ইকুয়েশনগুলোর ওপরেই আমার কিন্তু নিউমারিক্যালস করতে হবে। কি ইকুয়েশন, ইভি নট হচ্ছে সেটা কার সাথে সমান, হাফ ভি এম ভি ম্যাক্স স্কোয়ার, সেটা কার সাথে সমান, এইচ নিউ মাইনাস ফাই জিরো বা এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, বা আমি সব এগুলো বিভিন্ন ধরনের ফর্ম্যাট এখানে বলেছি, এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা নট। এই ফর্মুলাগুলো কিন্তু মনে রাখবে, প্যাটার্নগুলো, কারণ ডিফারেন্ট অঙ্ক করতে গেলে ডিফারেন্ট ফর্মুলা সেখানে করতে হয়। একই ফর্মুলা, একই মাদার ইকুয়েশন, তার ডিফারেন্ট ফর্ম্যাটের কিন্তু বিভিন্ন ধরনের অঙ্ক সলভ করা যায়। দেখা যাচ্ছে একটা পার্টিকুলার অঙ্ক ওই পার্টিকুলার ফরম্যাটটা দিলে সুবিধা হবে, তার জন্য এই ফরম্যাটিংগুলো অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে এখানে আর সেরকম কিছু করার নেই, এগুলো সব বলা হয়ে গেছে অলরেডি। এরপরে তোমরা চলে যাবে এখানে আমার আইনস্টাইন পিকচারটা কী ছিল অ্যাকচুয়ালি ফটো ইলেকট্রিক এফেক্ট। আইনস্টাইন কি ধরেছিল, আইনস্টাইন ধরেছিল যে বেসিক এলিমেন্টারি প্রসেস ইনভলভ ইন ফটো ইলেকট্রিক এফেক্ট ইজ, কি এমন একটা প্রসেস, কি হয়েছিল ফটো ইলেকট্রিক এফেক্টে, আইনস্টাইন কি বলেছিল, ইজ দ্য অ্যাবজর্পশন অফ লাইট কোয়ান্টাম বাই অ্যান ইলেকট্রন। আইনস্টাইন বলেছিল যেটা লাইট কোয়ান্টামকে ইলেকট্রনগুলো অ্যাবজর্ব করছে। দিস প্রসেস ইজ ইনস্ট্যান্টিনিয়াস, এই জন্য প্রসেসটা তাৎক্ষণিক হচ্ছে, দুটো বলের সাথে ইন্টারাকশন, 1:1 ইন্টারাকশন। মনে রাখবে ফটো ইলেকট্রিক এফেক্ট এটা 1:1 ইন্টারাকশন, অর্থাৎ ইলেকট্রনের সঙ্গে ফোটনের সংঘর্ষ হবে, একটা ইলেকট্রনের সঙ্গে একটা ফোটনের সংঘর্ষ হবে, একটা ইলেকট্রনের সঙ্গে কখনোই হাজারখানা ফোটনের সংঘর্ষ হবে না, বা একটা ফোটনের সঙ্গে কখনোই হাজারখানা ইলেকট্রন সংঘর্ষ হবে না। 1:1 ইন্টারাকশন, ইট ইজ লাইক এই পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের মতন, দুটো বল একে অন্যকে এসে কোলাইড করলো। ঠিক আছে, দুটো বল একে অন্যকে এসে কোলাইড করলো, এবার কী হবে, সংঘর্ষের পরে ফোটনের পুরো এনার্জিটা হয় ইলেকট্রনটা নেবে, নাহলে কোনো এনার্জি নেবে না। তার জন্য বাস্তবে মনে রাখবে এই যে ফোটন এসে পড়ছে আর ইলেকট্রন যে বেরোচ্ছে, এটা কিন্তু এমন না যে 100খানা ফোটন এসে পড়লে 100খানা ইলেকট্রন বেরিয়ে যাবে ফটো কারেন্ট হিসাবে, এরকম কিন্তু নয়। বাস্তবটা পুরো আলাদা। তুমি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির ওপরেই ফ্রিকোয়েন্সি দিচ্ছ, কিন্তু দেখা যাচ্ছে যে কটা ফোটন দিচ্ছ তার সামান্য ফ্র্যাকশন আসলে ফটো ইলেকট্রিক এফেক্ট করতে পারছে। বাদ বাকিগুলো কিন্তু কী হয়, আদৌ ইলেকট্রন শোষণই করে না, বেশিরভাগ ফোটন বেরিয়ে যায় নর্মালি। যেগুলো শোষণ করে সেগুলো আবার কী হয়, বিভিন্ন লেয়ারে থাকে, ফলে সবকটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি সমান হয় না। ফলে দেখা যায় বাস্তবে শোষিত ফোটনের খুব সামান্য অংশই কিন্তু ফটো কারেন্টে কনভার্ট হতে পারে। ঠিক আছে, আমি এত ভালো ভালো পয়েন্ট এখানে কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এরপর এগুলো জাস্ট দেখে নেবে, আমার আর এখানে সেরকম কিচ্ছু বলার নেই, জাস্ট অলরেডি আমি অনেক ডিসকাস করে দিয়েছি ডিটেলসে সব কিছু। তারপর হচ্ছে পার্টিকেল নেচার অফ লাইট, ফোটনের সম্বন্ধে কিছু কনসেপ্ট। ফোটন এই আর খুব ইম্পর্টেন্ট, কি বলা আছে, লাইট ইন ইন্টারাকশন উইথ ম্যাটার বিহেভস অ্যাজ ইফ ইট ওয়াজ মেড অফ কোয়ান্টাম অর প্যাকেট অফ এনার্জি। লাইট যখন কোনো পার্টিকেলের সাথে বিহেভ করে তখন কিন্তু সে ওয়েভ ক্যারেক্টার হিসাবে বিহেভ করে না। লাইট যখনই কোনো পার্টিকেলের সাথে ইন্টারাকশন করবে, পার্টিকেলকে আঘাত করবে, তখন লাইটও পার্টিকেল হয়ে যাবে, এবং লাইটের যে পার্টিকেল নেচার তাকেই বলে হচ্ছে ফোটন। ফলে লাইট সেখানে ওয়েভ ক্যারেক্টার পুরোপুরি ছেড়ে দেবে। কেন ছেড়ে দেয়, কী ব্যাপার, এটা একটা বিশাল বড় মিস্ট্রি, এটা কোয়ান্টাম মেকানিক্সের আজও রহস্য। ফলে সেগুলো নিয়ে আমরা যাব না, আমরা কোয়ান্টাম মেকানিক্সে কিন্তু জাস্ট রুট লেভেলের কিছু ফেনোমেনা পড়ছি। অ্যাকচুয়াল কোয়ান্টাম মেকানিক্স, তার যে মেকানিক্স পার্ট, ইট ইজ আমাদের সিলেবাসের বাইরে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে ফোটনের মোমেন্টামকে কীভাবে ডিফাইন করা হয়েছে। ফোটনের মোমেন্টাম হচ্ছে এইচ নিউ বাই সি। এখানে দেখো আমি মোমেন্টামের অলরেডি ইকুয়েশন দিয়ে দিয়েছি। প্রপার্টিজ অফ ফোটনের মধ্যে দেখো, লাইট অ্যাক্টস অ্যাজ ফোটন হোয়েন ইন্টারাক্টিং উইথ ম্যাটার। ফোটনের মোমেন্টাম কত, এইচ নিউ বাই সি বা ই বাই সি বা এইচ বাই ল্যামডা। তাহলে ফোটনের মোমেন্টাম হচ্ছে এইচ বাই ল্যামডা। ফোটনের এনার্জি কত, এনার্জি হচ্ছে পিসি বা এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা।
নাম্বার অফ ফোটন এমিটেড পার সেকেন্ড, একটা সোর্স থেকে কতগুলো ফোটন পার সেকেন্ডে বেরোবে সেটা হচ্ছে এন ইকুয়াল টু পি বাই ই, যেখানে পি হচ্ছে সোর্সের পাওয়ার আর ই হচ্ছে একটা ফোটনের এনার্জি। তাহলে পি বাই এইচ নিউ বা পি ল্যামডা বাই এইচ সি, এই ফর্মুলাগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ওয়ার্কিং ফর্মুলা, মনে রাখবে। এরপরে আর ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে এই যে কম্পটনের এক্সপেরিমেন্ট, এখানে কি করা হয়েছিল, কম্পটনের এক্সপেরিমেন্টে প্রথমে পার্টিকেল লাইক বিহেভিয়ার অফ লাইট, লাইট যে পার্টিকেলের মতো বিহেভ করে সেটা কিন্তু কম্পটনের এক্সপেরিমেন্টে প্রথম একটা অবজারভেশন সেখানে এসেছিল এবং কনফার্মেশন এসেছিল সেখান থেকে, যে 1924-এ, এটা একটু মনে রাখতে পারো। আর এগুলো থেকে কিছু না, এগুলো জাস্ট ইনফরমেশন মনে রাখবে। ফোটনের সম্বন্ধে ইনফরমেশান এখানে 1 2 3 4 করে দেওয়া আছে, এগুলো পড়তে পারো। এগুলো অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি। এখানে একটা ভালো পয়েন্ট আছে এই জায়গাটায়, সেটা হচ্ছে ফোটনস আর ইলেকট্রিক্যালি নিউট্রাল অ্যান্ড আর নট ডিফ্লেক্টেড বাই ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ফোটন কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল, যেটা ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডে তার কিন্তু ডেভিয়েশন হয় না। বহুবার এই জায়গা থেকে কিন্তু অনেক কনসেপচুয়াল কোশ্চেন করেছে। ফলে অনেকের মধ্যে যে ডাউট থাকে, অনেকে তোমাদের মধ্যে ডাউট আছে ফোটন কি আদৌ ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডে ডেভিয়েট হয়, এনসিআরটি বলে দিচ্ছে হয় না, নট ডিফ্লেক্টেড বাই। ওকে, তো বি ভেরি কেয়ারফুল অন দিস পয়েন্ট। এবার তোমরা কি করবে, এক্সাম্পলসগুলোকে ডেফিনেটলি দেখবে। আমি রেকমেন্ড করবো এনসিআরটি করে দেওয়া যে এক্সাম্পল সলভ, এই যে বক্সে বক্সে যে করে দেওয়া থাকে সেইগুলোকে কিন্তু অবশ্যই দেখবে, বিকজ এইখান থেকে কিন্তু কোশ্চেন ফ্রেম হতে পারে, তার ইনফরমেশনকে ঘুরিয়ে ফিরিয়ে ফ্রেম হতে পারে। রিসেন্টকালে নিটের ট্রেন্ড অন্তত তাই বলছে যে 2021 সাল 22 সাল এই 20 সাল এই সব সময় কিন্তু বেশ কিছু এনসিআরটির এক্সাম্পল থেকে কিন্তু কোশ্চেন এসছে। ঠিক আছে, তাহলে এক্সাম্পলগুলো ভালো করে দেখবে। এখানে আর কি সেরকম কিছু নেই। এবার আমার পরের যে পার্টটা আছে ওয়েভ নেচার অফ ম্যাটার, মানে ডি বগলির যে কনসেপ্ট রয়েছে সেটা চট করে একটু বলে দিই, খুব ছোট্ট টপিক। ডি বগলি কি বলেছিল, ডি বগলির মতে বলেছিল যে একটা পার্টিকেল আর ওয়েভ, পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টার থাকে, ওয়েভেরও পার্টিকেল ক্যারেক্টার থাকে। ডি বগলি এই দুটোকে এক করে দিয়েছিল। দেখা গেছে অনেক এক্সপেরিমেন্টে যেটা ছিল পার্টিকেল সেটা ওয়েভের মতন বিহেভ করছে, ইলেকট্রন পার্টিকেল, অথচ ইলেকট্রনের ডিফ্রাকশন হয়। তাহলে ওয়েভের ক্যারেক্টার হচ্ছে ডিফ্রাকশন, কিন্তু ইলেকট্রন পার্টিকেল, ইলেকট্রনের ডিফ্রাকশন। আবার উল্টো দিকে ফটো ইলেকট্রিক এফেক্ট, লাইটকে আমরা কি জানতাম, লাইট হচ্ছে ওয়েভ, ইন্টারফারেন্স হয়, লাইটের ডিফ্রাকশন হয়, এগুলো তো ওয়েভের ক্যারেক্টার। কিন্তু লাইট কি হয়ে গেল, ফটো ইলেকট্রিক এফেক্টে লাইট হয়ে গেল পার্টিকেল, ফোটন পার্টিকেল হয়ে গেল। তাহলে ডি বগলি যেটা বলেছিল, এই যে পার্টিকেলের যে একটা ক্যারেক্টার সেটা হচ্ছে পার্টিকেলের মোমেন্টাম, আর ওয়েভের যে একটা ক্যারেক্টার সেটা হচ্ছে ওয়েভ লেংথ, এই দুটোকে উনি মিলিয়ে দিয়েছিলেন পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা বা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। এই ফেমাস ইকুয়েশন, এটাকে আমরা বলছি ডি বগলি হাইপোথিসিস। তাহলে এই পয়েন্টটা মনে রাখবে, পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, এইচ বাই এম ভি, এইচ বাই √2 MEকে, মোমেন্টামকে আমরা √2 ME দিতে পারি। ই হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। গ্রাফস ইম্পর্টেন্ট, মোমেন্টাম ভার্সেস ল্যামডা গ্রাফ, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে। মোমেন্টাম ভার্সেস 1 বাই ল্যামডা গ্রাফ, এটা আমার হবে হচ্ছে স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। এটা মনে রাখবে, এখানে একটুখানি পড়ে নেবে। নেচারের সিমেট্রি, মানে নেচারের পার্টিকেল এবং ওয়েভ ক্যারেক্টারের মধ্যে একটা সিমেট্রি পছন্দ করে, নেচারের যে সিমেট্রি পছন্দ করে নেচার, সেখান থেকে কিন্তু উনি এই সিদ্ধান্তে এসেছিলেন। ঠিক আছে, আচ্ছা এগুলো তো অলরেডি আমরা বলে দিয়েছি। আচ্ছা, ফোটনের ডি বগলি ওয়েভলেংথ কত হয়, এটা নিয়ে কিন্তু প্রচুর কনফিউশন আছে। ফোটনের ডি বগলি ওয়েভলেংথ হচ্ছে ফোটনটা যে কালার, তার যে ফ্রিকোয়েন্সি বা সে যে ওয়েভলেংথের, সেটাই হচ্ছে ডি বগলি ওয়েভলেংথ। ধরো বলা হলো একটা পার্টিকুলার কালার, তার ওয়েভলেংথ হচ্ছে 4000 অ্যাংস্ট্রম, তার মানে সেই কালারের বা সেই লাইটের ডি বগলি ওয়েভলেংথ, সেই ফোটনের ডি বগলি ওয়েভলেংথ সেটাও 4000 অ্যাংস্ট্রমই হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। ফোটনের যে ডি বগলি ওয়েভলেংথ হয় সেটা কিন্তু ইকুয়ালস টু দ্য ওয়েভলেংথ অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ হুইচ দ্য ফোটন ইজ এ কোয়ান্টাম এনার্জি অ্যান্ড মোমেন্টাম। তাহলে যার হচ্ছে ফোটনটা হচ্ছে যার এনার্জি বা যার মোমেন্টাম, সেই তোমার লাইটের কিন্তু ওয়েভলেংথ যেটা, সেটাই ডি বগলি ওয়েভলেংথ অফ ফোটন। এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান। ফটোসেল থেকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান মনে রাখতে পারো। ফটোসেল কার অ্যাপ্লিকেশন, ফটো ইলেকট্রিক ইফেক্টের। এখানে টেকনিক্যাল ডিটেলসে যাওয়ার দরকার নেই, জাস্ট কতগুলো ইনফরমেশান। ফটো ইলেকট্রন, এই তোমার ফটোসেল কি করে, ফটোসেল কনভার্টস চেঞ্জ ইন ইন্টেন্সিটি অফ ইলুমিনেশন ইনটু চেঞ্জ ইন ফটো কারেন্ট। তাহলে একটা লাইট যে আসছে, লাইটের একটা জায়গায় লাইট আছে, সেখানে কি হচ্ছে, লাইটের ইন্টেন্সিটিতে যদি কোনো পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনটাকে সেটা ভোল্টেজের ফ্লাকচুয়েশনে কনভার্ট করে দেয়, মানে একটা ফটো কারেন্টের চেঞ্জে কনভার্ট করে দেয়। ঠিক আছে, কোথায় কোথায় ইউজ হয় সেটা খুব ইম্পর্টেন্ট। ফটোসেল মোটামুটি এই যে ধরো অটোমেটিক ডোর, যে তুমি একটা কোথায় যাচ্ছ, দরজা অটোমেটিক খুলে যাচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো
ঠিক আছে, সেখানে অটোমেটিক ডোর সিস্টেমে ইউজ করা হয়, অ্যালার্মে ইউজ করা হয়। একটা অডিটোরিয়ামে যাওয়ার সময় ফটোসেল সেলস কাউন্ট দ্য পার্সন, কত লোক সেই অডিটোরিয়ামে ঢুকছে সেগুলোতে ইউজ করা হয়। বার্গলার অ্যালার্ম, যে চুরি করে হচ্ছে কিনা সেখানে ইউজ করা হয়। এগুলো কিন্তু মনে রাখবে তার অ্যাপ্লিকেশান। ঠিক আছে, আর কিছু পড়ার দরকার নেই, এখানে ছেড়ে দাও, এখানে কোনো কিছু ইম্পর্টেন্ট নয়। নেক্সট আমরা অলরেডি ল্যামডার এই ফর্মুলাগুলো বলে দিয়েছি। আচ্ছা, ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেংথ, ইলেকট্রনকে যদি ভি পোটেনশিয়াল ডিফারেন্সে আমি চালনা করি, একটা ইলেকট্রন চার্জ পার্টিকেল, তাকে যদি ভি পোটেনশিয়াল ডিফারেন্সে চালনা করি, তাহলে কী হবে, তার যে কাইনেটিক এনার্জি কে, সেইটা কিন্তু আমরা কে লিখতে পারি চার্জ ইন্টু অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল ডিফারেন্স কিউভি, কে ইকুয়াল টু ইভি বা কিউভি। সেটা লিখলে h/√2 MEV হবে। এবং দেখা যাবে যে আমার HME এগুলো তো একটা ফিক্স ফ্যাক্টর, তাহলে এই ফ্যাক্টরগুলোর ভ্যালু যদি আমি বার করি, তাহলে দেখা যাবে এর ভ্যালুটা আলটিমেট হবে 1.227/√v ন্যানোমিটার। ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ডি ব্রগলি ওয়েভলেংথ, ইলেকট্রনকে যদি ভি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে চালনা করো, তার যে ডি ব্রগলি ওয়েভলেংথ হবে সেটা হচ্ছে 1.227/√v ন্যানোমিটার। এটা একটা ইনফরমেশান, যেখানে ভি হচ্ছে তোমার অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল ডিফারেন্স, এটা খুব মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে ডেটা দিয়েছে 120 ভোল্ট অ্যাক্সিলারেটিং পোটেনশিয়াল ডিফারেন্সে ইলেকট্রনের যে ল্যামডা হবে সেটা হচ্ছে 1.112 ন্যানোমিটার। আচ্ছা, এবার হচ্ছে দেখ একটা ইনফরমেশন আছে এখানে, যে ম্যাটার ওয়েভ পিকচার এলিগেন্টলি ইনকর্পোরেটেড দ্য হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ম্যাটার ওয়েভের মধ্যে কিন্তু হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল রয়েছে। অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপালটা জাস্ট মনে রাখবে যে একটা পার্টিকেলের তার মোমেন্টাম এবং তার পজিশন একই সাথে অ্যাকুরেটলি কখনো মেজার করা যায় না। ইট ইজ নট পসিবল টু মেজার বোথ পজিশন অ্যান্ড মোমেন্টাম, তার যে অবস্থান এবং ভরবেগ একসাথে কিন্তু অ্যাকুরেটলি মেজার করা যায় না। ঠিক আছে, ইট ইজ নট পসিবল টু মেজার বোথ দ্য পজিশন অ্যান্ড মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন অ্যাট দ্য সেম টাইম। তাহলে ডেল্টা এক্স আর ডেল্টা বি গুণ করলে যেটা আমরা পাবো, তার যে আনসার্টেনিটি ফ্যাক্টর, যে কতটা তার এরর বা আনসার্টেনিটি আসবে, সেটা হচ্ছে এইচ কাট হচ্ছে h/2π, এইচ হচ্ছে কি প্লাঙ্কস কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে আর কিছু দরকার নেই। একটা ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ম্যাটার ওয়েভ, সেই ম্যাটার ওয়েভটা কীরকম হবে, সেটা কিন্তু আমরা যে নর্মাল ওয়েভ দেখে অভ্যস্ত সাইন ওয়েভের মতো এরকম -ইনফিনিটি থেকে +ইনফিনিটি এরকম জায়গায় স্প্রেড আউট করে আছে, এরকম নয়। সেটা লোকালাইজড ওয়েভ হয়। তাহলে সেই লোকালাইজড ওয়েভ, সেটা কিন্তু ইলেকট্রন ওয়েভ, ম্যাটার ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইলেকট্রন ইজ নট এক্সটেন্ডেড অল ওভার দ্য স্পেস। সমস্ত স্পেসে কিন্তু এক্সটেন্ড করা থাকে না। ইট ইজ এ ওয়েভ প্যাকেট। এটা কি বলছে, এটা একটা ওয়েভ প্যাকেট এক্সটেন্ডেড ওভার সাম ফাইনাইট রিজিয়ন অফ স্পেস। স্পেসের একটা নির্দিষ্ট অংশের মধ্যেই থাকে, যেমন এরকম দেখতে হবে, ফোটনের সঙ্গে ওয়েভ যেটা এরকম দেখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি ডি ব্রগলি ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ ফোটন। ঠিক আছে, এবং এই ধরনের প্যাকেট যে লোকালাইজড ওয়েভ, তার মধ্যে কিন্তু কোনো সিঙ্গেল ফ্রিকোয়েন্সি থাকে না বা সিঙ্গেল ওয়েভলেন্থ থাকে না। অনেকগুলো কালেকশন অফ ওয়েভলেন্থ অ্যাড হয়ে সেখানে সিঙ্গেল ওয়েভলেন্থটা তৈরি, মানে এই ধরনের একটা প্যাকেট ফর্ম করে। ঠিক আছে, তাহলে ইউ মাস্ট অ্যাপ্রিসিয়েট দ্যাট এ ওয়েভ প্যাকেট অফ ফাইনাইট এক্সটেনশনস ডু নট হ্যাভ এ সিঙ্গেল ওয়েভলেন্থ। একটা সিঙ্গেল ওয়েভলেন্থ কিন্তু কখনোই তার মধ্যে থাকে না। ঠিক আছে, ইট ইজ বিল্ড আপ অফ ওয়েভলেন্থ স্প্রেড অ্যারাউন্ড দ্য সাম সেন্ট্রাল ওয়েভলেন্থ। একটা ওয়েভলেন্থ সেন্ট্রাল ওয়েভলেন্থ থাকে, তার আশেপাশে প্লাস মাইনাস করতে করতে এরকম অসংখ্য ওয়েভলেন্থের কম্বিনেশন করেই কিন্তু সেই ওয়েভ প্যাকেটটা তৈরি হয়। এখানে আর কোনো ইনফরমেশন মনে রাখার দরকার নেই। প্রবাবিলিটি ইন্টারপ্রিটেশন অফ ম্যাটার ওয়েভ, এই জায়গাগুলো কিন্তু পড়বে। অনেকে আমরা কী করি, এরকম যে বক্সের মধ্যে লেখা থাকে অ্যাভয়েড করি, আর এনসিইআরটি কী করে, এনটিএ কী করে, ওখান থেকে কোশ্চেন দিয়ে দেয়। বক্সের মধ্যে কী পয়েন্ট পড়বে, ম্যাক্স বর্নের যে প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশন ছিল ম্যাটার ওয়েভের, কী বলেছে, অ্যান ইম্পর্টেন্ট মাইলস্টোন ইজ ইন দিস কানেকশন ওয়াজ হোয়েন ম্যাক্স বর্ন সাজেস্টেড এ প্রবাবিলিটি ইন্টারপ্রিটেশন অফ ম্যাটার ওয়েভ অ্যাম্পলিটিউড। অ্যাকর্ডিং টু দিস, এই ম্যাক্স বর্ন অনুযায়ী কি, ম্যাক্স বর্ন কী বলছে, দ্য ইন্টেন্সিটি মানে অ্যাম্পলিটিউডের স্কোয়ার অফ ম্যাটার ওয়েভ অ্যাট এ পয়েন্ট ডিটারমাইন্স দ্য প্রবাবিলিটি ডেন্সিটি অফ দ্য পার্টিকেল অ্যাট দ্যাট পয়েন্ট। তাহলে ম্যাটার ওয়েভের যে অ্যাম্পলিটিউড, তার যে স্কোয়ার, সেটা ডিটারমাইন করে কোনো একটা সার্টেন রিজনের মধ্যে সেই ওয়েভটাকে বা সেই পার্টিকেলটাকে পাওয়ার যে প্রবাবিলিটি, তাকে ডিটারমাইন করে। প্রবাবিলিটি ডেন্সিটি মিনস প্রবাবিলিটি পার ইউনিট ভলিউম। প্রবাবিলিটি ডেন্সিটি মানে প্রবাবিলিটি পার ইউনিট ভলিউম। ইফ এ ইজ দ্য অ্যাম্পলিটিউড of wave at a point, mod a square del v is the probability of particle being found in a small volume delta v around that point. তাহলে mod a square delta v হচ্ছে প্রবাবিলিটি ওই পার্টিকেলটাকে পাওয়ার ওই ডেল্টা ভি রিজিয়নের মধ্যে।
ব্যাস এইটুকুনি জাস্ট মনে রাখতে পারো, এটা নিয়ে বিশাল মাথা ঘামিয়ে লাভ নেই। থিওরিটিক্যাল কনসেপ্ট ডেফিনেটলি এখান থেকে কোনো অঙ্ক বা কিছু দেওয়ার নেই, তোমার জাস্ট বলতে পারে যে প্রবাবিলিস্টিক ইন্টারপ্রিটেশনটা কী বা প্রবাবিলিটি ডেন্সিটি কী, ব্যাস। আর কোনো কিছু এখানে দরকার নেই যে এটা নিয়ে বিশাল পিএইচডি করতে লেগে যাবো না আমরা কখনোই, ঠিক আছে। তারপর হচ্ছে ডেভিশন জার্মান এক্সপেরিমেন্ট, অনেকেই বলে যে কী পড়বো ডেভিশন জার্মান এক্সপেরিমেন্ট থেকে, কিচ্ছু পড়ার দরকার নেই, এখানে খালি ইনফরমেশন মনে রাখো যে ডেভিশন জার্মান এক্সপেরিমেন্ট কী করেছিল এটা দিয়ে। ইট ওয়াজ দ্য ফার্স্ট এক্সপেরিমেন্ট টু কনফার্ম দ্য এক্সিস্টেন্স অফ ম্যাটার ওয়েভ। ম্যাটার ওয়েভ যে আদৌ এক্সিস্ট করে, অর্থাৎ একটা ম্যাটারের যে ওয়েভ ক্যারেক্টার আছে, ওয়েভের যে ম্যাটার ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা প্রথম এক্সপেরিমেন্ট করা হয়েছিল। এক্সপেরিমেন্টালি তার যে কনফার্মেশন এসেছিল সেটা কিন্তু ডেভিশন জার্মান এক্সপেরিমেন্ট থেকে 1928-এ। কী এক্সপেরিমেন্ট ছিল সেটা? একটা ইলেকট্রন ডিফ্রাকশন, ইলেকট্রন স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট ছিল, ইলেকট্রনের একটা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট ছিল। এক্সপেরিমেন্টাল ডিটেলস এগুলো পড়ে লাভ নেই, এগুলো থেকে সেরকম কোশ্চেন আসে না। ডিফ্লেকশন অফ দ্য গ্যালভানোমিটার ইজ প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রন বিমস এন্টারিং দ্য কালেক্টর, এগুলো দরকার নেই অতটা। এখানে এই জায়গাটা একটু মনে রাখবে, এক্সপেরিমেন্ট ওয়াজ পারফর্ম বাই ভ্যারিং অ্যাক্সেলারেটিং ভোল্টেজ ফ্রম 44 to 68 ভোল্ট। 44 থেকে 68 ভোল্টের মধ্যে ভোল্টেজ ভ্যারি করা হয়েছিল এবং একটা পিক পাওয়া গিয়েছিল, সেন্ট্রাল পিক অ্যাপিয়ার্ড। সেটা কোন অ্যাঙ্গেলে হয়েছিল আর কত ভোল্টেজে হয়েছিল? 54 ভোল্টে হয়েছিল, 54 ভোল্ট, 54 ভোল্টে এসেছিল। আর কিসে হয়েছিল? থিটা ইকুয়াল টু 50 ডিগ্রি, 50 ডিগ্রি থিটা, স্ক্যাটারিং অ্যাঙ্গেল 50 ডিগ্রি, আর পোটেনশিয়াল ডিফারেন্স কত? 54 ভোল্ট। এই ভোল্টে একটা পিক পাওয়া গেছিলো অ্যাট দ্যাট স্ক্যাটারিং অ্যাঙ্গেল। এবার এখান থেকে দেখা গেছিলো এক্সপেরিমেন্টালি এবং হচ্ছে থিওরিটিক্যালি আমার ইলেকট্রনের যে ডি ব্রগলি ওয়েভলেন্থ সেটা দুই ক্ষেত্রেই কিন্তু মিলে গেছিলো, প্রায় কাছাকাছি এসেছিলো। যে ডি ব্রগলি কি বলেছে? ল্যামডা ইকুয়াল টু h/p, তাহলে সেই 54 যদি বসিয়ে দাও, বসালে এরকম একটা ভ্যালু আসবে। এই দেখো 54 বসানো আছে, তাহলে এত 0.167 ন্যানোমিটার, এবং এক্সপেরিমেন্টালিও ওটা 0.167 ন্যানোমিটারের কাছাকাছি পাওয়া গেছিলো। ব্যাস, আর এখানে কিছু মনে রাখার দরকার নেই। তারপর কিছু সামারিজ পয়েন্টগুলো দেখে নেবে, পয়েন্টস টু পন্ডার একটু দেখে নেবে, ব্যাস আমাদের কিন্তু চ্যাপ্টার কমপ্লিট। এনসিআরটিকে এভাবেই রিড করতে হবে, আমি যেভাবে পড়াচ্ছি এভাবে রিড করতে হবে। তুমি যদি এনসিআরটি নিয়ে বসে থাকো, ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। জাস্ট মেন পয়েন্ট হাইলাইট করবো, বিকজ আমরা অলরেডি অনেক কিছু জানি। এনসিআরটি পুরো পড়লে দেখা যাবে তোমার কাছে মাত্র 5, 7, 10টা পয়েন্টই থাকবে যেগুলো অজানা ছিল, বা তোমার নর্মাল ক্লাসে তুমি হয়তো সেটাকে অতটা ডেপতে পড়োনি। ওখান থেকে পয়েন্টগুলো তুলে নাও শর্ট নোটে, এনসিআরটির কাজ শেষ। তো আজকের সেশনটি যদি তোমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং লেটেস্ট এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলো শেয়ার করো, লাইক করো। বাংলা ভাষায় নিট, জেইই মেন্স, জেন পাস এগুলোর জন্য আগামী দিনে আরও ভালো ভালো কিন্তু ভিডিও আসতে চলেছে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।